সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের সমানুপাত অধ্যায়ের কোষে দেখি ৩ নং অনুশীলনীর ৯ থেকে ১৩ এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে এই অনুশীলনীর সমস্ত অঙ্কগুলির সমাধান করে আমি দেখিয়েছিলাম, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি ৯ নাম্বার অঙ্ক করবো। প্রথমে ৯-এর দাগের অঙ্কটা কি বলা আছে, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত ২:৫ ও ৬:১০, কোনটি বেশি মিষ্টি দেখি। এইখানে দেখো, সিরাপ আর জল মিলিয়ে কিন্তু শরবত তৈরি করা হবে। তাহলে কি, যে শরবতের মধ্যে সিরাপের পরিমাণটা বেশি থাকবে সেই শরবতটাই বেশি মিষ্টি হবে, তাই না? তাহলে আমরা দেখব এই যে দুটো অনুপাত দেওয়া আছে, সেই অনুপাত দুটির মধ্যে কোন শরবতের ক্ষেত্রে সিরাপের পরিমাণটা বেশি হচ্ছে, তাহলে আমরা বুঝে যাব যে সেই শরবতটা মিষ্টি হবে। তাহলে দেখো, প্রথমে লিখে নিচ্ছি আমি, প্রথম শরবতে সিরাপ অনুপাত চিহ্ন জল, এটা কত আছে, 2:5। তাহলে 2:5কে কীভাবে লেখা যায়, উপরে 2 নিচে 5 করেও লেখা যায়। আর কি আছে দেখো, দ্বিতীয় শরবতে সিরাপ অনুপাত জল, এটা কত বলা আছে, 6:10। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, এটাকে উপরে 6 লেখা যাবে, এই অনুপাতকে এই ভাগ চিহ্ন দিয়ে নিচে 10 লেখা যাবে। এইবার দেখো, এই যে 6 আর 10 দুটোই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটাকুটি করা যায়। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 3×2 = 6, 10কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5। তাহলে কত হয়ে যাচ্ছে, 3/5। আচ্ছা, তাহলে দেখো, এই যে দুটো শরবত রয়েছে, এইখানে সিরাপের পরিমাণটা আমরা কীভাবে বুঝতে পারবো যে কোনটায় বেশি কোনটায় কম। দেখো, এইখানে দুটো শরবতের ক্ষেত্রেই কী হয়ে গেল, দেখো জলটা কিন্তু আমাদের একই হয়ে গেল। প্রথম শরবতেও জলটা 5 ভাগ হয়ে গেছে, দ্বিতীয় শরবতেও কিন্তু জলটা 5 ভাগ হয়ে গেছে। তাহলে দেখো, প্রথম শরবতে 5 ভাগে কত ভাগ সিরাপ আছে, এখন 2 ভাগ। আর দ্বিতীয় শরবতে 5 ভাগে কত ভাগ সিরাপ আছে, 3 ভাগ। তার মানে দ্বিতীয় শরবতে কি আছে, সিরাপের পরিমাণটা বেশি আছে। তাহলে সিরাপের পরিমাণ বেশি থাকলে কি হয়ে যাবে, শরবতটা মিষ্টি হবে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে দ্বিতীয় শরবতটা কিন্তু বেশি মিষ্টি হবে। তাহলে কি লিখে দেবো এখানে, সুতরাং দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। আচ্ছা, 10-এর দাগের অঙ্কটা দেখো এবারে, জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত দিক লিখি। তাহলে দেখো, আমাদের জল জমে বরফ হলে কত শতাংশ বাড়ে, 10%। তাহলে যদি আমরা 100 ভাগ জল ধরে নিই, তাহলে আয়তনে কত হয়ে যাবে, 10% বাড়বে। মানে 100 থেকে বেড়ে 100-র সঙ্গে 10 যোগ হলে কত হয়ে যাবে, 110 ভাগ। তাহলে কি হবে, 100 ভাগ জল জমে 110 ভাগ বরফে পরিণত হবে। তাহলে কি লিখবো, প্রথমে প্রশ্নে যে লাইনটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। তাহলে কি ধরে নিতে পারি, তাই ধরি 100 ভাগ জল জমে বরফ হলে 110 ভাগ হয়। তাহলে আমাদের উত্তরে কি বের করতে বলেছে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। তাহলে দেখো, এইখানে আমরা 100 ভাগ ধরে নিয়েছি, তাহলে 100 ভাগ জল জমে বরফ হলে কত ভাগে পরিণত হচ্ছে, 110 ভাগে। তাহলে এখান থেকেই আমরা কিন্তু অনুপাতটা বের করে নিতে পারবো, তাই না? তাহলে সুতরাং জল ও বরফের আয়তনের অনুপাত তাহলে কত হয়ে যাবে, জলটা আমরা কত ধরেছি, 100, আর বরফ কত হয়ে যাচ্ছে, 110 ভাগ। তাহলে আয়তনের অনুপাত বের করব। এই 0 কেটে দিচ্ছি, আর কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে কত পড়ে থাকছে, 10:11। এটাই হয়ে যাচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা দেখো, খুবই সহজ অঙ্ক, 11-এর দাগের অঙ্ক। আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত দেখি। তাহলে কি করব, আমার বয়স
ও আমার বাবার বয়সের অনুপাত হবে সমান সমান আমার বয়স কত বছর, 12 বছর, আর বাবার কত, 42 বছর। তাহলে অনুপাতটা বের করব। এবার কাটাকুটি করে দিচ্ছি। তাহলে দেখো দুটোই জোড় সংখ্যা, যেহেতু 2 দিয়ে কাটাকুটি করছি, 6 দুগুণ 12, 42কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 2 দুগুণ 4, 2 অক্ষে 2। এবার দেখো 6 আর 21 পড়ে আছে, তাহলে 6 আর 21কে আমাদের 3 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 2, আর 21কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 7। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে, 2:7। তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। এরপরে দেখো 12 দাগের অঙ্কটা, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। তাহলে আমরা কি করব, এটাকে সমানুপাতের মাধ্যমে অঙ্কটাকে আমরা করতে পারবো। তাহলে কি লিখবো এখানে, সমস্যাটি হলো আমাদের কি, দেখো এখানে পড়ার বই কতগুলি আছে বের করতে বলেছে। তাহলে যেটা বের করতে হয় সেটা আমাদের ডান দিকে রাখতে হয়। এইখানে আমাদের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত বলেছে 2:5। তাহলে গল্পের বইয়ের সংখ্যাটা বাঁ দিকে রাখবো, গল্পের বইয়ের সংখ্যা এটা বাঁ দিকে রাখলাম। আর ডান দিকে কি রাখবো, পড়ার বইয়ের সংখ্যা, পড়ার বইয়ের সংখ্যা। তাহলে দেখো এবার গল্পের বই কত আছে আমাদের, গল্পের বইয়ের সংখ্যা আর পড়ার বইয়ের সংখ্যার অনুপাত কত ছিল, 2:5। তার মানে গল্পের বই যদি 2টি হয় তাহলে পড়ার বই কয়টি হবে, 5টি। এইবার দেখো আমাদের বলেছে গল্পের বই যদি 4টি হয় তাহলে পড়ার বই কটি হবে। তাহলে গল্পের বইয়ের জায়গায় কত বসাবো, 4, আর পড়ার বইয়ের জায়গায় বসাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা আমাদের বের করতে হবে। এইবার দেখো গল্পের বই 2টি হলে পড়ার বই কটি হয়, 5টি হয়। তাহলে গল্পের বই যদি 4টি হয় তাহলে 2 থেকে বেড়ে কত হয়ে গেল, 4। তাহলে পড়ার বইও কী হবে, 5 থেকে আরও বেড়ে যাবে। তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে। তাহলে কি আমরা জানি, এর আগেই আমরা দেখেছি যে দুদিকেই যদি বাড়ে বা দুদিকেই যদি কমে তাহলে কি হয়ে যায়, সরল সমানুপাত হয়ে যায়। তাহলে এখানে কি লিখব, এখানে গল্পের বইয়ের সংখ্যা বাড়লে পড়ার বইয়ের সংখ্যাও বাড়বে, পড়ার বইয়ের সংখ্যাও বাড়বে। তাহলে দেখো, তাহলে গল্পের বইয়ের সংখ্যা এবং পড়ার বইয়ের সংখ্যা সরল সমানুপাতে থাকবে। তাহলে কি হয়ে যাবে আমাদের, সুতরাং সরল সমানুপাতটা আমাদের লিখতে হবে এবার। তাহলে কি হয়ে যাবে, সরল সমানুপাত আমরা কীভাবে লিখি, প্রথম সংখ্যাটা প্রথমে হবে, তাহলে 2, অনুপাত চিহ্ন দিয়ে তারপরে কি হবে 4, তারপরে সমানুপাত চিহ্ন দিয়ে 5, অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এখানে আমাদের দেখো চতুর্থ পদটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি, প্রান্তীয় পদের গুণফল, প্রান্তীয় পদ দুটির গুণফল সমান সমান মধ্য পদ দুটির গুণফল। তাহলে 4টি সংখ্যা সমানুপাতে থাকলে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান হয়। তাহলে প্রান্তীয় পদ কী কী রয়েছে এখানে, 2 আর প্রশ্নবোধক চিহ্ন মানে চতুর্থ পদ। তাহলে কি লিখব, তাই 2 গুণ চতুর্থ পদ। তাহলে এই দুটো প্রান্তীয় পদ ছিল, 2 আর চতুর্থ পদ একদম প্রান্তে। তাহলে এদের গুণফল হয়ে গেল, মাঝখানে সমান সমান ছিল। মধ্যপদ কী কী আছে, 4 গুণ 5, তাহলে 4 গুণ 5 লিখে দিচ্ছি। সুতরাং
চতুর্থ পদ বের করব, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ কী হয়ে যাবে দেখো, 4 গুণ 5, এটাকে কত দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করব। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2, 5 দুগুণ 10 হয়ে যাচ্ছে। তাহলে চতুর্থ পদ হয়ে গেল 10। তাহলে আমাদের সুতরাং কী লিখব উত্তরে, পড়ার বই রয়েছে 10টি, এটাই উত্তর। আচ্ছা, এরপরে দেখো 13 দাগের অঙ্ক, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। তাহলে মোট ফুল কতগুলো আছে, 105টি, আর জবার গাঁদা ফুলের অনুপাত হচ্ছে 3:4। এখান থেকে আমাদের কতগুলো জবা ফুল আর গাঁদা ফুল রয়েছে সেটা বের করে নিতে হবে। তারপরে কি বলেছে, আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি। তাহলে প্রথমে আমরা কতগুলো জবা ফুল আর গাঁদা ফুল রয়েছে সেটা বের করে নেই। তাহলে প্রথমে কি লিখবো, মোট ফুলের সংখ্যা 105টি। আর কি লিখবো, জবা ফুল অনুপাত গাঁদা ফুল। তাহলে যে অনুপাতটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি, জবা আর গাঁদা ফুলের অনুপাত কত ছিল, 3:4। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হচ্ছে, জবা আর গাঁদা ফুলের সংখ্যা বের করতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, আনুপাতিক ভাগহারটা বের করে নিতে হবে। আনুপাতিক ভাগহার কীভাবে বের করে দেখো, এখানে অনুপাত দুটি কি রয়েছে, 3 আর 4। তাহলে অনুপাত দুটির যোগফল বের করতে পারবো, অনুপাত দুটির যোগফল। তাহলে কি করব, 3 যোগ 4, তাহলে কত হয়ে যাবে, 7। তাহলে অনুপাত দুটির যোগফল হয়ে গেল 7। এইবার আমরা জবা ফুলের সংখ্যা বের করতে পারবো কীভাবে, তাহলে জবা ফুলের সংখ্যা দেখো কীভাবে বের করব, এই যে 105 আছে, 105কে গুণ করব কত দিয়ে, একটা অনুপাত দিয়ে আমাদের গুণ করতে হবে। দেখো এইখানে যে অনুপাতটা ছিল সেখানে জবা ফুলটা কত ছিল, 3, তাহলে 3 হবে লব, আর এই যে অনুপাত দুটির যোগফল এটা হয়ে যাবে হর। তাহলে এইবার 105কে এই 7 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাবে, 7কে 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 3 আর 5 35, তাহলে 35কে 7 দিয়ে ভাগ করলে 5। এইবার আমরা কি করব, 3 আর 15 গুণ করে দেবো, 3 5 15, 5 হাতে 1, 3 অক্ষে 3 আর 4। তাহলে জবা ফুলের সংখ্যা হচ্ছে কত, 45টি। এবং গাঁদা ফুলের সংখ্যা, গাঁদা ফুলের সংখ্যা একইভাবে 105কে আমরা কত দিয়ে গুণ করব, এই যে গাঁদা ফুল আমাদের কত ছিল অনুপাতে, 4টি, তাহলে 4 নিচে কত হয়ে যাবে, এই মোট সংখ্যাটা 7। তাহলে দেখো ভাগ করলে আমাদের এদিকে কত হয়ে যাবে, 15ই হয়ে যাবে। 4কে 15 দিয়ে গুণ করব, 4 5 20, 0 হাতে 2, 4 অক্ষে 4 আর 2 6, 60টি। তাহলে জবা ফুল কতগুলি পাচ্ছি, 45টি, গাঁদা ফুল পাচ্ছি 60টি। তাহলে সুতরাং জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যা যথাক্রমে 45টি ও 60টি। এইবার আমাদের কি বলেছে, আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে। আচ্ছা, এখানে দেখো জবা ফুল কতগুলি আছে, 45টি, আর গাঁদা ফুল আছে 60টি। তার মানে জবা ফুলের সংখ্যা কম আছে। তাহলে কয়টি কম আছে কীভাবে বের করবো, 60 থেকে 45 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে যেটা হয়ে যাবে সেই সংখ্যাটাই হচ্ছে কি আমাদের জবা ফুলের সংখ্যা। ততগুলি জবা ফুল আমাদের আরও বেশি লাগবে জবা ফুল আর গাঁদা ফুলের সংখ্যা সমান করতে। তো জবা ফুল আর গাঁদা ফুলের সংখ্যা সমান হলে কি হয়ে যাবে, আমাদের অনুপাত দুটো সমান হয়ে যাবে। তাহলে দেখো, সুতরাং জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত সমান করতে হলে আরও, তাহলে 60 থেকে 45 বিয়োগ করবো, 60 বিয়োগ 45 সমান সমান, বিয়োগ করলে হয়ে যাবে 15টি জবা ফুল লাগবে। এটাই হয়ে গেল উত্তর।
তাহলে ছাত্রছাত্রী, এই ভিডিওতে যে আমি তোমাদের সমানুপাত অধ্যায়ের কোষে দেখি 9 থেকে 13 দাগের অঙ্কগুলি করে দেখালাম। আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।